এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। শুধু সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার এক ঢোল পিঠে দিয়ে আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ স্থিমিত হয়ে যাচ্ছে। সংস্কারের কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নাই, যতটুকু লাগে করেন। এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, দেশবাসী ভাবে, সমস্ত রাজনৈতিক দল ভাবে, যারা দেশ নিয়ে চিন্তা করে তারাও ভাবে যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে। আমরা কিন্তু এটা ভাবি না। আমরা চাই, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য, ভোট দেওয়ার অধিকারের জন্য আমরা 70টি বছর আন্দোলন করেছি। নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পলাতক জীবন কাটিয়েছে। আমার নিজের জীবনে বলবো, আমার পরিবারের মধ্যে আমার হয়েছিল 11 বছর জেল, আমার স্ত্রীর 16 বছর জেল, আমার ছোট ভাইয়ের 8 বছর জেল। এরকম বাংলাদেশের বহু নেতাকর্মীর ভিতরে জেল হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা যে আন্দোলনটা করছি 17 বছর, এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই? যদি এভাবে একটা কথা ধরেন যে এই বিল্ডিংটা কি উপর থেকে কাটা শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে? নিচ থেকে শুরু হয়েছে, একের পর ইট গাঁথা হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করবো, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে, এই কথা যারা ভাবেন, সঙ্গে এটা কেবল, এটা যদি ভাবেনই আপনারা, তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় একটা দল? এটা কেন ভাবেন না? পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই, এখন নির্বাচন দিলে বিএনপি রিগিং করবে সে অবস্থাও নাই। সুতরাং নির্বাচন দিলেই যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে আপনাদের ধরেই নিতে হবে যে বিএনপির নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে। ওখানে আপনাদের ভয়টা কেন? জনপ্রিয় একটা দল যদি ক্ষমতায় যায়, আপনাদের অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে, যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। আমরা আদায় করেছি কথা বলার অধিকার। আজকে আমার সামনে অনেকগুলো সংবাদপত্র, অন্তত টেলিভিশন বোধহয় কটা হবে, 30টা টেলিভিশন আছে। আমার মানে সংবাদপত্র 40টার উপরে আছে বোধহয়। একটু ভেবে দেখেন তো, একটু চিন্তা করেন। অবশ্য আপনাদের অনেকের তখন জন্ম হয় নাই। সকালবেলা ঘুম থেকে শুনি সমস্ত পত্রিকা বাতিল হয়ে গেছে, শুধু 4টি পত্রিকা চলবে: ইত্তেফাক, সংবাদ, মর্নিং নিউজ, বাংলার বাণী, অবজারভার, চলবে। এবং আমরা পত্রিকা খুলে দেখলাম এই পেপারে যেটা লেখা হয়েছে ওই পেপারে তাই লেখা আছে, মানে একই প্রিন্ট, একই রকম। সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে মানুষের। আজকে এই যে এত সাংবাদিক, এত সংবাদপত্র, এতে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে না? দেখেন তো একটু, প্রত্যেক সাংবাদিক একটা সংবাদপত্রে কাজ করেন, বেতনও পান, টেলিভিশনে হোক, পত্রিকায় হোক। এই যে একটা সংস্কার, এটা কে করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু সংস্কারের কথা বলি আমরা, পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এগুলো সংস্কার না? কোনোদিন ঘোষণা দিয়েছি আমরা? কোনোদিন বলেছি
যে আমার কথা বলেছি আমি সংস্কারগুলো করবো, শুধু সংস্কার করবো সংস্কার করবো সংস্কার, এক ঢোল পিটাতেই আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ স্থিমিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমার কথা একটু এলোমেলো হতে পারে, দয়া করে সাজায় নিয়েন, আমার একটু ফেভার করেন প্লিজ। দেশের পরিস্থিতি আজকে কেমন? আমার সাংবাদিক ভাইরা ভালো আছেন, কথা বলতে পারেন, কিন্তু একটা সময় ছিল, এই যে কদিন আগে 5ই আগস্টের আগে, এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেকেই, এই টেলিভিশনের মধ্যে অনেকে বলতে আমি বলবো 95% সরকারের কথা মধ্যে চলতে বাধ্য হয়েছিলেন। আমি বারবার একটা কথা বলেছি, কথাটা আপনাদের অনেকেই বোধ হয় ভালো লাগে না কিংবা আমরা বলতে চান না। আমি বারবার বলেছি, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, বরাবর ছিল, এখনো আছে, কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সাংবাদিকের মালিক, সংবাদ মালিক যদি বলে দেয় কোন সাংবাদিক তোমাকে এরই করতে হবে, আওয়ামী লীগ যেটা বলে সেটা বলতে হবে, এরই করতে হবে, তখন তার কি সাধ্য আছে কিছু করার? কিছু করার নেই। আমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে দেশটাকে, সংবাদপত্রের স্বাধীনতাকে, যে সাংবাদিকরা যেন তার আসল কথাটা জনগণের সামনে তুলে ধরতে পারে। প্রিয় ভাইয়েরা, সংস্কারের কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নাই, যতটুকু লাগে করেন, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেবেন। কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকে রেখে হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা সব রয়ে গেছে। আমার সামনে এখন 8 জনের নাম আছে, আমি এখন বলবো না, সবাই সচিব হিসেবে আজকে মন্ত্রণালয়ে অবস্থান করছে। আবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কথার পরেও, এত বিরোধিতার পরও মাত্র 2 দিন অথবা 3 দিন আগে সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে, এই কয়েকদিন আগে, তবে আজকে কালকে অথবা পরশুদিন। এখন বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এই যে আজকে বিভেদ, বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে, এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই তো বলা যাবে না এখন, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 5ই আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আমরাও জানি, যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিভু, তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপি রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে 462 জন বিএনপি কর্মী মারা গেছে। তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পিছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। এই যে আমাকে কথা বলতে হচ্ছে, আমি এই কথাটা বলতে বাধ্য এই কারণে, 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটাও একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গের বহু সহকর্মী 71-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব, টোটাল মারা গেছে প্রায় 3 লক্ষ, শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে।
আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কথাটা এইভাবে বলাকে ঠিক হলো? ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো, এটা তো লিখতে হবে। তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। আমি আগের বক্তব্য একবার বলেছিলাম, একজন খুব আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছেন, যিনি আমারই আরেক ছোট ভাই, আমার অত্যন্ত প্রিয়, উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, আমার ছাত্র ভাইদের পরিচালনা করার চেষ্টা করছেন। উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আমি বলেছিলাম যে সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। তা আমি বলবো আজকে যাদের, যদি কেউ, আমার ভুল হতে পারে, আর প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি অন্তত যেটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশেও কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তার যে ধাঁচ, আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তার যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে ৭১ সালে কি করলাম? আমার প্রশ্ন যে ৭১ সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে? ২২ সাল কায়েম করলো আওয়ামী লীগ। হাসিনা দেশটাকে ১৫ বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের, আমাদের কথায় কোনো মূল্য নাই। এককভাবে কোনো মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে তাকে ঠিক হলো? আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি ৭১-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ ৭১-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় ৭১-ই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে। তো এইভাবে তো দেশ চলা যায় না, এখন যেভাবে চলতেছে এইভাবে একটা দেশ চলে না। তো সুতরাং প্রিয় ভাইরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে, এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল, জানেন আপনি এটা? ওই যে চিরাং সিপোর্টের বার্জের মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে ৭ দিন পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আরো কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, যদি আমি বলি আমি স্বীকার করব, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিভক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি, এই বয়সটা আমাদেরও ছিল। এই ২৬ বছর বয়স, ২৫ বছর বয়স, ২৪ বছর বয়স, আমার তো একবারে ২৬ বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে। এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের ৭৫ বয়স হচ্ছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম,
তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা দুদিন পরে যদি কেউ বলে যে তোমাদের সামনে ছেড়ে ফেলে দিলাম, যদি তোমাদের মতো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমরা মনে রাখতে হবে যে আমরা ওদেরকে সুযোগ দিতে চাই না, দিতে দেব না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিলুটের মাল বাংলাদেশ না, সম্ভব না।